আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার নির্দেশে মিছিল সমাবেশ করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ছাত্রলীগ নিষিদ্ধ মন্তব্য। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে সবাইকে সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান, প্রকৃত উন্নয়নে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের তাগিদ। দেশকে অস্থিতিশীল করতে পাশের একটি দেশ কাজ করছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহারের অভিযোগ। জনপ্রতিনিধিরা না থাকায় টিসিবি কার্যক্রম মনিটর করা যাচ্ছে না, হাতে লেখা কার্ড স্মার্ট ফ্যামিলি কার্ডের রূপান্তর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মানুষের খাদ্য চাহিদা পূরণে ঘাটতির আশঙ্কা, সংকটের কথা ভেবে সরকারের নানামুখী পদক্ষেপ। এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে বাংলাদেশ, অধিনায়ক শান্তর হাফ সেঞ্চুরি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বিজ্ঞান গবেষণায় অবদান রাখায় ৫৪ জন বিজ্ঞানীকে স্বর্ণপদক দেওয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। শেখ হাসিনার নির্দেশে কেউ মিছিল সমাবেশ করলে তাদের আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে মোকাবেলা করবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণ আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগ 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচি ঘোষণার পর সরকারের পক্ষ থেকে এ বার্তা দিলেন তিনি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। এরশাদ বিরোধী আন্দোলনে নেমে 1987 সালের 10 নভেম্বর ঢাকায় পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন শহীদ নূর হোসেন। শহীদ নূর হোসেন দিবসে রোববার বিকেলে গুলিস্তানে নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এ কর্মসূচি নিয়ে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল উল্লেখ করে লিখেছেন, কোনো ফ্যাসিস্ট দলকে বিক্ষোভ করতে দেওয়ার সুযোগ নেই। ঢাকায় এক আলোচনায় প্রেস সচিব শফিকুল আলম আরও বলেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্যই। ক্যাম্পাসগুলোকে কোনো মতেই এবং সন্ত্রাসীদের আড্ডা বাড়াতে দেওয়া না হয় এবং সেই জন্য আমরা চেষ্টা করছি এবং সামনে আমরা মনে করি যে কোনো গভর্নমেন্টই আসে, যেই আসুক না কেন তারা চেষ্টা করবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। তোমার ভোট যাকে ইচ্ছা তাকে দেবে, কিন্তু ভোট হতে হবে। এই বার্তাটি সর্বস্তরের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষক দলের আলোচনায় তিনি প্রকৃত উন্নয়নের জন্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার উপর জোর দেন। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ঘিরে 10 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা তৃতীয়বারের মতো আরেকটা সুযোগ পেলাম, যেখানে বাংলাদেশকে সত্যিকার অর্থে তার নিজস্ব সত্তার উপর ভিত্তি করে দাঁড় করানোর। আলোচনা সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষি উৎপাদন বাড়ানো ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার তাগিদ দেন তিনি। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হলে শুধু কৃষি নয়, প্রতিটি ক্ষেত্রেই দেশের উন্নয়ন হবে। তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও,
আমাকেও ভোট দেওয়ার দরকার নাই, তুমি যাকে ভালো মনে করো তোমার বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে, তোমার জ্ঞান দিয়ে তুমি ভোট তাকে দাও, কিন্তু ভোট হতে হবে সকাল থেকে বিকাল। আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব, নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এই মেসেজটা আপনাদেরকে নিয়ে দিতে হবে। তার মত সে প্রকাশ করবে, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, নিরপেক্ষভাবে ভোট হতে হবে, এইটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যদি এটি নিশ্চিত করা যায়, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব। দেশে এখনো নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্র দেশ, দেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি এই দেশের, তাদের বিরুদ্ধে, এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই ষড়যন্ত্র যে থেমে নেই, আপনারা প্রতিনিয়তই পত্রপত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে, সংবাদের মাধ্যমে, বিভিন্ন টেলিফোন আলাপের মাধ্যমেই আপনারা কম বেশি জানতে পারছেন। কাজেই জাতীয়তাবাদী শক্তির উপস্থিত সকল সহকর্মী বৃন্দকে বলবো, ষড়যন্ত্র যে থেমে নেই এই কথাটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পাশের একটি দেশ কাজ করছে, ডোনাল্ড ট্রাম্পকেও তারা ব্যবহার করছে। রাজধানীতে সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্যের দিকে বিশেষ নজর দিয়ে মানুষের পাশে থাকতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে ইসলামী দলগুলোকে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সিরাত সম্মেলন। এতে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংখ্যালঘুদের ব্যবহার করে দেশে নতুন করে ষড়যন্ত্র চলছে। আমাদের দেশটাকে অশান্তি করার জন্য আমাদের পাশের একটা রাষ্ট্র রয়েছে, তারা কিন্তু হিংস্র নজরের মাধ্যমে আমাদের দেশকে অশান্তি করবে। একটা সবচেয়ে দুর্বল একটা পয়েন্ট হলো, এখানে হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, এক কথা সংখ্যালঘু, তাদের এই ইস্যুটাকে তারা সামনে নিয়ে এসে বিশ্বের ভিতরে তারা এটা প্রচার করবে যে বাংলাদেশের ভিতরে সংখ্যালঘুরা তাদের জানমাল, ইজ্জত এবং তাদের ধর্মীয় যে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। দ্রব্যমূল্যের দিকে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন মুফতি রেজাউল করিম। কিছু মানুষের কর্মকাণ্ড দেশে অস্থিরতা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলন চারদিকে তীক্ষ্ণ নজর রাখছে। আমরা দেখতেছি কোন জায়গায় কি ষড়যন্ত্র হচ্ছে। আশা করি আল্লাহর রহমতে ষড়যন্ত্রকারীদের দাঁত বিষ দাঁত আল্লাহর ফজলে বাংলার জমিনে প্রয়োজন হলে আবার ভেঙে দেবো। তারা ষড়যন্ত্র করতে পারবে না ইনশাআল্লাহ। আর বিশেষ করে ইসলামী দলগুলো সহ সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই এক হই, একাত্রিত হয়ে আমরা ইসলামী শক্তিকে সামনে যেন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করতে পারি। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামে এক ছাত্র নিহতের ঘটনায় রিমান্ড শেষে আদালত ওই আদেশ দেন। যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিমান্ড ফেরত হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলক এবং রাশেদ খান মেনন, এই 3 জনকে আজকে আদালতে হাজির করা হয় এবং পরে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে তাদের কোনো রিমান্ড পিটিশন ছিল না এবং কোনো জামিনের দরখাস্ত ছিল না, সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে সিডব্লিউ মূল্যে জেলা হাজতে প্রেরণ করেন। আমরা বিজ্ঞ আদালতে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই মামলাগুলিতে যে বারবার তাদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে এবং বারবার তাদেরকে মামলা শুনানি করানো হচ্ছে,
এবং তাদেরকে মামলা দেওয়া হচ্ছে যে ঘটনার সাথে তারা কোনো সম্পৃক্ত না এবং ঘটনার সম্পর্কে তারা অবগতও না। স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা না থাকায় টিসিবির পণ্য ভোক্তা পর্যায়ে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা তা মনিটর করা যাচ্ছে না বলে জানিয়েছে টিসিবি। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, হাতে লেখা কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তর করতে গিয়ে ৪৩ লাখ কার্ডে অনিয়ম পেয়েছে টিসিবি। সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী ভোক্তার কাছে প্রতি রমজানের মতো এবারও মসুর ডাল, ভোজ্য তেল ও চিনির পাশাপাশি ছোলা ন্যায্য মূল্যে বিক্রি করবে টিসিবি। তবে খেজুর বিক্রি হবে শুধু ঢাকায়। রোকসানা আমিনের রিপোর্ট। সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী ভোক্তার কাছে ৮,২৫০ জন ডিলারের মাধ্যমে তেল, ডাল ও চিনি সহ ন্যায্য মূল্যে পণ্য পৌঁছে দেয় টিসিবি। তবে ১ কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক ব্যক্তির পণ্য পাওয়া সহ বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে বহুদিন ধরেই। তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বর্তমান কার্যক্রম তুলে ধরে টিসিবি। টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে ইদানিংকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। ফ্যামিলি কার্ডের এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা যেন একটি পরিবারকে একটি কার্ডের বেশি না পায়, সেজন্য আমরা স্মার্ট ফ্যামিলি কার্ড করার উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে এ পর্যন্ত প্রায় ৫৭ লক্ষ ফ্যামিলি কার্ড স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে। বাকি যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো করার জন্য আমরা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে টিসিবির পক্ষ থেকে ৪ দফা চিঠি লিখেছি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন জেলা প্রশাসনের যে রদবদলটা হচ্ছে, এই রদবদলের কারণে তাদের নিকট থেকে আমরা এখনও এই তথ্যগুলো না পাওয়ার কারণে বাকি কার্ডগুলো আমরা এখনো সমাপ্ত করতে পারিনি। টিসিবির এ পর্যন্ত ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি হয়েছে। তবে হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তর করতে গিয়ে বেশ কিছু অনিয়ম পেয়েছে টিসিবি। আমাদের যে হাতে লেখা ১ কোটি পরিবার ছিল, এই ১ কোটি পরিবারের ডাটাবেসটা আমরা যখন এনআইডিতে ইন্টিগ্রেশন করেছি, অর্থাৎ এনআইডির মাধ্যমে ভেরিফাই করার পরে তখন দেখা গেছে যে একই ব্যক্তি হয়তো অন্য জায়গায় যে সিটি ঢাকায় থাকে, সে হয়তো তার দেশের থেকেও একটা নিয়েছে কার্ড। এই জন্য কার্ডগুলো তথ্যগুলো ইন্টিগ্রেশন করার পরে ৪৩ লাখ কার্ড বাদ পড়ে গেছে। পণ্যটা পৌঁছানোর পর ট্যাগ কমিটির যে দায়িত্বটা পালন করার কথা, অর্থাৎ মনিটরিংটা আরেকটু সবল করলে আমাদের জন্য সুবিধা। এবারও রমজানে টিসিবির ৫টি পণ্য তেল, চিনি, ছোলা, খেজুর ও ডাল বিক্রি করা হবে। আর ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে খেজুর বাদে ৪টি পণ্য বিক্রি হবে। তবে আগামী বছর জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, সরকারের উপদেষ্টাদের কোনো ব্যবসায়িক স্বার্থ নেই, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় আগের মতো ভাবতে হয় না যে এতে ক্ষমতাবানদের কেউ লাভবান বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। ঢাকা চেম্বারের এক আলোচনায় ব্যবসায়ীদের মুক্ত মনে সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেছেন, সত্যিকারের ওয়ান স্টপ সেবা দিতে প্রত্যেক বিদেশি বিনিয়োগকারীর জন্য একজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে তাদের হয়রানিতে পড়তে না হয়। রিজভিন নেওয়াজের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতে প্রবৃদ্ধিতে সংস্কার নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর আলোচনায় মূল প্রবন্ধে বলা হয়, ২৬০০ আইটি কোম্পানিতে ৩.৫ লাখ পেশাদারের কাজের সুযোগ হয়েছে। খাতটি থেকে রপ্তানি আয়ের পরিমাণ প্রায় $২.৫ বিলিয়ন। তবে এই পরিসংখ্যানের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন বেসিসের একজন সাবেক সভাপতি। তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ কেন আসছে না তাও তুলে ধরেন উদ্যোক্তারা। ৩.৫ লাখ আমাদের আইটি প্রফেশনাল আছে, ৫ লাখ ফ্রিল্যান্সার্স আছে। अगेन এটা বীরবলের কাকের মতো। হ্যাঁ, বীরবলের কাক আপনি এখন গুনেন ৫ লাখ আছে কিনা গুনেন গিয়ে, কিন্তু আপনি গুনতে পারবেন না। কোনোভাবেই আমাদের এখানে ৩.৫ লাখ আইটি প্রফেশনালস নাই বাংলাদেশে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। হাইটেক পার্কগুলো ইউটিলাইজেশন হচ্ছে না, কারণ 5% দিয়ে যদি আমি পার্সেন্ট এক্সিস্ট আনতে পারি, তাহলে তো আমি 1% রেয়াতের সুবিধা দেওয়ার শর্ত কিন্তু প্রায় ৫০০ কোটি বা ১০০০ কোটি টাকা ইনভেস্ট করে ইন্ডাস্ট্রি দিব না, কারণ গ্যাপ মাত্র 4%। সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আপনি একবার ইনভেস্টমেন্ট করতে পারবেন, কিন্তু আপনি কোনোদিন এটা ডাইভার্স করতে পারবেন না। সো এই অবস্থায় আসলে ডাইভার্সমেন্ট করে বেরোতে না পারলে কেউ ইনভেস্টমেন্ট করে না, এটা আমরা কেউই করি না। সরকারের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত এবং বিডা চেয়ারম্যান। Of the advisors, but beyond the advisors, one thing is absolutely clear and beyond doubt, which is the intention and the clarity of purpose with which they come to work. I don't have to check whether something that we want to do goes against the
personal business interest of some minister or not. I don't have to check if this project gives me a bigger opportunity for corruption and rent extraction versus that project. That is not the hierarchy with which we decide how decisions are made. ফরেনাররা যারা আমাদের বাংলাদেশে কাজ করতে আসেন তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স ইজ এ ভেরি বিগ ইস্যু। সিকিউরিটি ক্লিয়ারেন্স করতে বাংলাদেশে অফিসিয়াল টাইমলাইন হচ্ছে 21 দিন আর প্র্যাকটিক্যাল টাইমলাইন হচ্ছে 3 মাসের মতো। সিকিউরিটি ক্লিয়ারেন্সটা 30 দিনের মধ্যে করা হবে। যদি না করা হয় বা যেটা যদি এসবি থেকে কোনো ধরনের বা স্বরাষ্ট্র থেকে কোনো ইনপুট না আসে তার মানে ধরে নেওয়া হবে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গেছে। কালিয়াকৈরে হাইটেক পার্ক সহ সারা দেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারকেও বিনিয়োগের পরামর্শ দেন ব্যবসায়ীরা। এখন ভয়াবহ প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়ে আছি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ফ্যাসিবাদী সরকারের সময় গ্রেফতার, রিমান্ড ও জেলে থাকার কারণে দীর্ঘ 7 বছর একমাত্র সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেননি চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেন। জেলগেটে মা খাবার নিয়ে অপেক্ষা করলেও খাওয়ানোর সুযোগ পাননি। তবে নিজে বন্দী হয়েও জেল বন্দীদের চিকিৎসা সেবা দিয়েছেন। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ রিপোর্টে আজ থাকছে বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনের জেল জীবনের স্মৃতিচারণ। জানাচ্ছেন মাশরুফ শাকিল। চট্টগ্রাম বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রনেতা হিসেবে স্বৈরাচার এরশাদ আমলে প্রথম জেলে গিয়েছিলেন। তবে সবকিছু ছাপিয়ে গেছে শেখ হাসিনার শাসন আমলে। গণতান্ত্রিক আন্দোলন এবং নির্বাচন করার কারণে বারবার গ্রেপ্তার, রিমান্ড ও জেল যেন কপালে লিখন হয়েছিল তার। 2018 সালে আপনার 8 ফেব্রুয়ারি সেদিন আমাকে পার্টি অফিসের সামনে থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল হয়। ম্যাডামকে অ্যারেস্ট করার ঠিক 10 মিনিট আগে। সারা বাংলাদেশে এস্টাবলিশড বিএনপি নেতাদের মধ্যে একমাত্র সম্ভবত আমি সেদিন গ্রেপ্তার হয়েছিলাম। 7 নভেম্বর আমাকে জেলে নিয়ে গেল। সেদিন তারা একটি 2018 সালের একটা দিনের ভোট রাতে তারা করছিল। গ্রেপ্তার ও কারা অন্তরীণ থাকায় নিজের প্রিয় সন্তানের সাথে দেখা হয়নি টানা 7 বছর। বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া এবং নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাওয়ার অপরাধে তাকে কারাগারে পাঠিয়েছিল হাসিনা সরকার। লাইফে এটা খুব করুণ যে আমার একটা ছেলে 18 সালে যখন আমি ঢাকা থেকে অ্যারেস্ট করছি, যখন আমি অ্যারেস্ট করে নিয়ে গেছি, তো ওই যে তাকে আমি দেখলাম সে দেশের বাইরে আছে, এখনো পর্যন্ত আমি তাকে জড়িয়ে রাখতে পারি। ওই সময় খুব করুণ অবস্থা ছিল। আমার ঢাকা বাসায় বারবার পুলিশ আসছিল, চট্টগ্রাম বাসায় আসতেছিল। তখন আমি ঢাকাতে আবার এদেরকে নিয়ে আসলাম, যেহেতু খুব বাজে অবস্থা চট্টগ্রাম। তখনই তারা ইয়া করলো এবং দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইভেন আমি রাজনীতি এবং কর্মীকে ছেড়ে তো যেতে পারি। তবে সব মন্দের মধ্যেও জেল জীবনকে পড়াশোনা, বই পড়া, ধর্মচর্চার জন্য উপযুক্ত স্থান বলে মনে করেন তিনি। বন্দীদের সেবা দেওয়ার কাজে নিজের জেল সময়কে ব্যবহার করতে পারায়ও আত্মতৃপ্তি আছে তার। আমি একজন ব্যথা বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন, স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট। তাদের সেখানে দেখা যাচ্ছে যে অনেক বন্দী এসে আমার কাছ থেকে তারা বিভিন্ন ব্যথার অথবা ইভেন নর্মাল যে ধরেন চর্মরোগ, বিশেষ করে এখানে একটা চর্মরোগ বেশি, যে একটা রুমে যেখানে আপনার থাকার কথা 20 জন, সেখানে তারা গাদাগাদি করে 150-200 জন রাখছে, যেটাকে আমরা ইলিশ ফাইল বলি। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে ছাত্রদের আন্দোলন ও আত্মত্যাগের প্রতি সম্মান রেখে রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষকে নির্যাতনের পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন বিএনপির এই নেতা। মাশরুফ শাকিল, চ্যানেল আই, ঢাকা। উপর্যুপরি বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের ফলনসহ শাকসবজি ও অন্যান্য ফল ফসলের। এ ক্ষয়ক্ষতি স্থানীয় মানুষের খাদ্য চাহিদা পূরণে যেমন ঘাটতি ফেলবে, আশঙ্কা আছে জাতীয় পর্যায়েও রাখবে ক্ষতিকর প্রভাব। সংকটের কথা ভেবে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে জানাচ্ছেন শাইখ সিরাজ। দেশে উৎপাদিত মোট চালের প্রায় 40% আসে আমন থেকে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে পরপর বন্যায় মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন কৃষক। তাদের পক্ষে আমনের ব্যাপক ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। আমার ব্যক্তিগত সময় ছিল 70 কাঠা, ওইটাও একদম বিলীন হয়ে গেছে। আমার 5 আড়া জমি আছে, এখন আমার 5 কাঠাও নাই। 4 আড়া জমি করছিলাম, ওনা নাই 1 কাঠাও। ওহন এই যে কাটতাছি, বুড়ো কায় না। একবারে গরিব মানুষ, আমি রিক্সা চালায় কর্ম করি,
3 বারে পানি আয়া সব আমার নিচে ধ্বংস করে। মানে আমরা কি করি সামনের দিন কাটায়াম খায়াম। দীর্ঘদিন ধরে বন্যা সহনশীল জাত নিয়ে কথা বলে আসছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কিন্তু কৃষক মাঠে সেই জাতগুলো কতটা পেয়েছেন? এই বন্যা সহিষ্ণু ধানের জাত আপনারা করেন? জি না স্যার, আমরা তো জানি না স্যার। ধান পানিতে তলায় গেলে যেখানে আবার ধান হয় এটা আমি দেখি না স্যার। বন্যা সহনশীল কি একটা ধান নামছে কৃষি বিভাগ থেকে, এটা আমাদেরকে জানায়ও নাই এবং আমরা এই ধান দেখিও নাই, পাইছিও নাই। আমনের ফলন কম হওয়ার প্রভাব ইতিমধ্যেই চালের বাজারেও পড়তে শুরু হয়েছে। বন্যায় অনেক ধান ক্ষতি হয়েছে, নাহলে এই সময় মাঝখান দিয়ে ধান আসে বা আরো আগে ধান এসে পড়তো, মাঝখানের ধান ক্ষতি হয়েছে, বর্তমানেও কিছু ধান ক্ষতি হয়েছে, যার জন্য এই দামটা, নাইলে এই দামটা থাকতো। এখন যেটা বাজার আছে এর থেকে গততে 2-3 টাকা কমতি ছিল। আচ্ছা, মূল্যবৃদ্ধি ঠেকাতে নানামুখী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 18 সেপ্টেম্বর সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি যে 5 লক্ষ মেট্রিক টন চাল আমরা আমদানি করব। তার মধ্যে 3 লক্ষ মেট্রিক টন G2G পদ্ধতিতে, 2 লক্ষ মেট্রিক টন ওপেন টেন্ডার পদ্ধতিতে। আমরা আমাদের ওএমএস যে কর্মসূচি আছে, তারপরে খাদ্য বান্ধব যে কর্মসূচি আছে এবং আমাদের কাছ থেকে টিসিবি যে প্রোগ্রামগুলো নিয়েছে সেগুলো এক্সটেন্ডেড করার চিন্তা ভাবনা করি। খাদ্য অধিদপ্তরের তথ্য মতে ক্রমেই চালের মজুদ কমে আসছে। ইতিমধ্যেই গুদামে চালের মজুদ 10 লাখ টনের নিচে চলে এসছে এবং সাধারণ চাল 4 থেকে 5% মূল্য বেড়েছে। আমন কতটুকু ঘরে আসবে এটা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। সরকার চালের বাজার স্থিতিশীল করার জন্য ইতিমধ্যেই চাল আমদানিতে শুল্ক কর কমিয়েছে। এর প্রভাব চালের মূল্যে কতটুকু পড়বে সেটা এখন দেখার বিষয়। শাহিদ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। এবার রয়েছে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। শারজায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 50-তে আফগানদের চ্যালেঞ্জিং টার্গেট দেওয়ার চেষ্টায় টাইগাররা। বাংলাদেশের সেরা একাদশে আজ 2টি পরিবর্তন। ইনজুরি আক্রান্ত মুশফিক এবং স্পিনার রিশাদের জায়গায় একাদশে এসেছেন জাকের আলী অনিক ও স্পিনার নাসুম আহমেদ। টি20 ও টেস্টের পর লাল সবুজের জার্সিতে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হল কিপার ব্যাটসম্যান অনিকের। ব্যক্তিগত 76 রান করে ফেরেন অধিনায়ক শান্ত। Can bat. These are all valuable runs. Partnership 35 from just 36 balls now. Most expensive over of the match. Still 2 balls to come. Another 2 balls, it will be the most expensive over of the innings. I mean, of the series, sorry, I beg your pardon. Of the innings. Of the... শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেট হারিয়ে 219 রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। পাকিস্তানের রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় 25 জন নিহত ও আহত 46। কোয়েটার হাসপাতালে জরুরি অবস্থা জারি। বিরতির পর আবারও আমন্ত্রণ। পাকিস্তানের কোয়েটায় রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 25 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন। শনিবার রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে ওই হামলা হয়। সে সময় পেশোয়ারগামী একটি এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছিল বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। হামলার পর রেলওয়ের কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তানের মাস্তুং জেলায় মেয়েদের একটি স্কুল ও একটি হাসপাতালে হামলার 1 সপ্তাহ পর কোয়েটার রেল স্টেশনে এই হামলা হলো। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা ও সিরিজ। এরই ধারাবাহিকতায় আই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক স্টেশন। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার এবং সাফা কবির। রোম্যান্টিক ড্রামা স্টেশন পরিচালনা করেছেন তারেক রহমান। 7 নভেম্বর থেকে আই স্ক্রিনে দেখা যাচ্ছে নাটকটি। নিটোল টাটা বিশেষ সংবাদ। বিজ্ঞান গবেষণায় অবদান রাখায় 54 জন গুণী বিজ্ঞানীকে গোল্ড মেডেল দিয়েছে বাংলাদেশ সায়েন্স একাডেমি। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি এবং এমআইটির ভিজিটিং প্রফেসর ডক্টর এম জাহিদ হাসান গুণীজনদের হাতে গোল্ড মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন। সে সময় বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট এমেরিটাস অধ্যাপক প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী ছাড়াও একাডেমি সংশ্লিষ্ট এবং আইসিডিডিআরবি সহ প্রতিষ্ঠানের গবেষক ও ফেলোরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রফেসর ডক্টর এম জাহিদ হোসেনকে সম্মাননা জানায় জাতীয় বিজ্ঞান একাডেমি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আবার সুদের হার কমিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুদ হার কমানো হয়েছে বলে জানা গেছে। সেপ্টেম্বরে বছরের প্রথম নীতি সুদ হার কমায় ফেডারেল রিজার্ভ। নভেম্বরে তারা আবার সুদ কমালো। ফেডের এই সিদ্ধান্তে ভারতসহ বেশ কয়েকটি দেশের শেয়ার বাজারে প্রভাব পড়েছে। বাজার বিশ্লেষকদের মতে ফেডারেল রিজার্ভ নীতি সুদ হার কমানোয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে সুবিধা পাবে উন্নয়নশীল দেশগুলো। সে কারণে ফেডারেলের রিজার্ভের নীতি সুদ হার উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘ 15 বছর আন্দোলন করে পরিবেশ তৈরি না করলে শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু আজ শেখ হাসিনা পতনের পর প্রত্যেক দিন নতুন নতুন গল্প শোনা যাচ্ছে। চট্টগ্রাম উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে ঐতিহাসিক 7 নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন। আলমাস চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপি এরশাদুল্লাহর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ অন্যরা। পরে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গণর্যালি করা হয়। এবার রয়েছে খেলার খবর। শেখ হাসিনার নির্দেশে মিছিল সমাবেশ করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ছাত্রলীগ নিষিদ্ধ মন্তব্য। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে সবাইকে সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান। প্রকৃত উন্নয়নে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের তাগিদ। দেশকে অস্থিতিশীল করতে পাশের একটি দেশ কাজ করছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি। ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহারের অভিযোগ। জনপ্রতিনিধিরা না থাকায় টিসিবি কার্যক্রম মনিটর করা যাচ্ছে না। হাতে লেখা কার্ড স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মানুষের খাদ্য চাহিদা পূরণে ঘাটতির আশঙ্কা। সংকটের কথা ভেবে সরকারের নানামুখী পদক্ষেপ। এবং সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে 253 রানের টার্গেট দিল বাংলাদেশ। অধিনায়ক শান্তর হাফ সেঞ্চুরি। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।